হাই র্যাঙ্কার্স, কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো আর আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড। প্রচুর কমেন্টস পেয়েছি, প্রচুর ফোন কল। স্যার গ্রুপ বি শুরু করুন, সামনেই পরীক্ষার রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। কি তোমরা প্রত্যেকে পরীক্ষার রুটিন পেয়ে গেছে তো? আগামী 13ই সেপ্টেম্বর থেকে সেমিস্টার 1-এর এক্সাম স্টার্ট হচ্ছে, অর্থাৎ যেটাকে তোমরা ক্লাস 11-এর প্রথম ধাপের পরীক্ষা বলছো। এমসিকিউ পরীক্ষা সেমিস্টার 1 কবে থেকে? 13ই সেপ্টেম্বর থেকে। সময় কিন্তু বেশি দেরি নেই, কি তাই তো? তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো স্যার গ্রুপ বি, আমাদের ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ। এই ফিলোসফি পার্টটা না কিছুতেই মাথায় ঢুকছে না, বইপত্রে কিভাবে রয়েছে গোজামেল, কিচ্ছু বুঝতে পারছি না স্যার, পাগল হয়ে যাব। কি তাই তো? তোমরাই বলেছো তো, তোমরাই কমেন্টস করছো তো। আর আজকে হচ্ছে তোমাদের সেই সুবর্ণ দিন। অলরেডি আমরা কিন্তু গ্রুপ বিতে প্রবেশ করে গেছি। তোমরা প্রত্যেকেই জানো গ্রুপ বি হচ্ছে আমাদের শিক্ষা ও দর্শন, অর্থাৎ গ্রুপ বি এর ইউনিট 1। গ্রুপ বিতে দুটো ইউনিট আছে, একটা হচ্ছে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ ইউনিট 1, আর একটা হচ্ছে আমাদের সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইউনিট 2। তো আমরা অলরেডি গ্রুপ বি এর ইউনিট 1 যেটা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ মানে ইউনিট 1 শিক্ষা ও দর্শন, এই পার্টটাতে কিন্তু প্রবেশ করে গেছি। এই পার্টে আমাদের 3টে সাব ইউনিট রয়েছে। প্রথম যে সাব ইউনিটটা, সেখানে কি পড়েছিলাম? প্রথম সাব ইউনিটে পড়েছি দর্শন কি, শিক্ষা দর্শন কি মানে হোয়াট ইজ ফিলোসফি, আর কি পড়েছি যে এডুকেশনাল ফিলোসফিটা কি, তাই তো? শিক্ষা দর্শনটা কি? তো শিক্ষা দর্শন আমরা জেনে নিয়েছি। শিক্ষা দর্শনের পরিধি, প্রকৃতি, সমস্ত কিছু, ব্যুৎপত্তিগত অর্থ, দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ, সমস্ত ডিটেলস কিন্তু আমরা জেনে নিয়েছি। সংজ্ঞা, কোন মনোবিদ, কোন শিক্ষাবিদ, কোন দার্শনিক কি বলেছেন না বলেছেন, এভরিথিং এগুলো কিন্তু অলরেডি আমরা জেনে নিয়েছি। এবং সাথে আমরা কিন্তু শিক্ষা ও দর্শনের সম্পর্ক, মূলনীতি, এগুলো সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে। আমরা আজকে থেকে প্রবেশ করব গ্রুপ বি ইউনিট 1-এর সাব ইউনিট বি। কি বললাম? গ্রুপ বি এর ইউনিট 1-এর সাব ইউনিট বি। অলরেডি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপ বি ইউনিট 1-এর সাব ইউনিট বি কি রয়েছে? ভারতীয় দর্শন সম্প্রদায়। এই ভারতীয় দর্শন সম্পর্কে আজকে আমরা ছোট্ট একটু কনসেপ্ট নেব, যে ভারতীয় দর্শনের মধ্যে কোন কোন দর্শন রয়েছে, কি কি পড়তে হবে না পড়তে হবে, এগুলো কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, সেটা আজকের ক্লাসটাতে আমরা একটু আলোচনা করব। মানে আজকের ক্লাসটা কিন্তু ভারতীয় দর্শনের ওভারঅল কনসেপ্ট নিয়ে আলোচনা করব, বুঝতে পারলাম? সুতরাং যাদের কাছে বইপত্র আছে তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে কি পড়তে হবে না পড়তে হবে। তবুও কিন্তু যারা একদমই জানো না, কেন বইপত্রে কিন্তু অনেক বাড়তি কথা লেখা রয়েছে, আমাদের কিন্তু অত বাড়তি কথা পড়ার প্রয়োজনই নেই। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে তোমার নলেজ বৃদ্ধির জন্য, তোমার জ্ঞান বৃদ্ধির জন্য অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু পরীক্ষার জন্য যারা এখন পর্যন্ত ঠিকঠাক পড়াশোনা শুরু করতে পারোনি, স্পেশালি তাদের জন্য বলছি, তাদের কিন্তু অতগুলো পার্ট ওইভাবে পড়ার দরকার নেই। কি পড়বে, কোন অংশটুকু পড়বে, কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে চলেছে সেমিস্টার 1-এ, এই গ্রুপ বি এর ইউনিট 1 থেকে সমস্ত তথ্য নিয়ে আজকের ক্লাস আলোচনা। নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আবারও কিন্তু আজকে নতুন একটি ক্লাস নিয়ে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্টস করে জানাবে ক্লাস শেষে কেমন লাগলো এবং আজকের ক্লাসটা ভালো মতো বুঝতে পেরেছো তো। এবং শুধু তাই নয়, যারা আজকের ক্লাসে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। আর যারা আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, আমার অলরেডি এডুকেশন ক্লাস কিন্তু অলরেডি দুটো ইউনিট ক্রস হয়ে গেছে, মানে গ্রুপ এর দুটো ইউনিট। আমরা কিন্তু গ্রুপ বি এর ইউনিট 1 চলছে, খুব ফাস্ট আমরা এগোচ্ছি এবং যথাসাধ্য আমরা কিন্তু এই মাসের মধ্যেই সম্ভবত আমাদের সেপ্টেম্বরের একটা উইক লাগতে পারে, তবেই কিন্তু আমাদের গোটা সেমিস্টার 1-এর সিলেবাস শেষ। কিন্তু অনেকেই হয়তো বলবে স্যার আমার তো শুরুই হলো না, কান্না পাচ্ছে, কি তাই তো? টেনশন করার কোনো কারণ নেই, তোমাদের জন্য আমি আছি। যেটুকু সিলেক্টিভ এরিয়া তোমাকে বলে দেবো, গ্যারান্টি 80% চোখ বন্ধ করে আসবে। যারা এখনও পড়াশোনা শুরু করোনি তাদের উদ্দেশ্যে বলছি, অ্যাডমিশন নিয়ে নাও আমাদের কাছে। অ্যাডমিশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করো 8509456622। আই রিপিট ওয়ান্স এগেন, অ্যাডমিশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করো 8509456622। অবশ্যই সেখানে সামান্য একটা ফিস রয়েছে। আমি এটুকু বলতে পারি, তোমার বাড়ির পাশে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়ে তুমি যে 1 প্লেট বিরিয়ানি খাও, সেই বিরিয়ানি জাস্ট 1 ঘন্টাতে 1 প্লেট বিরিয়ানি শেষ করে দাও হয়তো গল্প গুজব করে। সেই বিরিয়ানির যা দাম, তার চেয়েও 1 মাসের তোমাদের পারিশ্রমিক রয়েছে আমাদের এখানে, তার চেয়েও কম
1 মাসের পারিশ্রমিক। কি রয়েছে না রয়েছে সেগুলো জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে তোমার নাম, ক্লাস, সাবজেক্ট, অ্যাড্রেস। শুধু এডুকেশন নয়, এডুকেশনের সাথে সাথে কিন্তু তোমরা সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, জিওগ্রাফি, সংস্কৃত, ফিলোসফি, ইভিএস এতগুলো সাবজেক্টের তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছি? তো চলো আর সময় নষ্ট করবো না, শুরু করছি আমাদের গ্রুপ বি এর ইউনিট 1 শিক্ষা ও দর্শন থেকে সাব ইউনিট বি ভারতীয় দর্শন সম্প্রদায়। যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও এবং ক্লাস শেষে বলে দেবো আজকের এই জায়গা থেকে প্রশ্ন কি ধরনের হতে চলেছে, কি ধরনের প্রশ্নপত্র তোমরা পরীক্ষার খাতায় পেতে চলেছ একদম বলে দেবো। এবং আমি এটুকু ড্যাম শিওর আজকের ক্লাস করে কিন্তু তোমরা প্রত্যেকেই একদম সঠিক উত্তর দিতে পারবে, না পড়েই সঠিক উত্তর দিয়ে দিবে আজকের যেটুকু আলোচনা হবে তার উপর বেস করে। ওকে, তো দেখো আমাদের অলরেডি যেটা আমরা শুরু করছি সাব ইউনিট বি ভারতীয় দর্শন সম্প্রদায়। এই ভারতীয় দর্শন সম্প্রদায়কে আমরা প্রধানত অর্থাৎ ভারতীয় দর্শনকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। কি বললাম? ভারতীয় দর্শনকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আস্তিক দর্শন এবং আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। এই আস্তিক দর্শন মানে কি? আস্তিক শব্দের অর্থ কি? যাদের ফিলোসফি আছে তারা তো প্রত্যেকেই জানো, কিন্তু যাদের ফিলোসফি নেই তারা তো জানবে না। তাই তোমাদের সুবিধার্থে আমি কিন্তু লিখে দিয়েছি আস্তিক কথার অর্থ হচ্ছে, আস্তিক মানে যারা বেদকে স্বীকার করে বা যারা বেদকে বিশ্বাস করে। বুঝতে পারলাম? আস্তিক শব্দটার অর্থ হচ্ছে যারা বেদকে স্বীকার করে বা যারা বেদকে বিশ্বাস করে। এই আস্তিক দর্শনের কিন্তু আরও বিভিন্ন নাম রয়েছে, যেমন তোমার বিভিন্ন নাম রয়েছে, তোমার একটা সার্টিফাইড নাম রয়েছে। কি রয়েছে? তো যেমন আমার নাম অভিষেক মৈত্র, আমার একটা যেমন সার্টিফাইড নাম রয়েছে, ঠিক আমার একটা ডাক নামও তো রয়েছে। আমাকে বাড়িতে আমার একটা ডাক নামে ডাকে, আমার প্রিয় বন্ধু বান্ধবীরা আমাকে আর এক নামে ডাকে। আর এটা তো বলতেই হবে তোমাদেরও রয়েছে, তোমাদের প্রিয় মানুষটা আর একটা নামে ডাকে, কি তাই না? মুখটা পুরো লজ্জায় লাল হয়ে গেল। হ্যাঁ শোনো, এখানেও আছে একদম মজাদার গল্প। কি? আস্তিক দর্শনেরও কিন্তু আরও বিভিন্ন নাম আছে। কেমন? আস্তিক দর্শন মনে রাখবে বৈদিক দর্শন নামেও পরিচিত। কি বললাম? আস্তিক দর্শন বৈদিক দর্শন নামেও পরিচিত। আর এই আস্তিক দর্শনই আবার কিন্তু বেদনিষ্ঠ দর্শন নামেও পরিচিত। তিনটে নাম কিন্তু অলরেডি বলে দিলাম। আস্তিক দর্শন বৈদিক দর্শন নামেও পরিচিত, আস্তিক দর্শন বেদনিষ্ঠ দর্শন নামেও পরিচিত। অল্টারনেটিভ নাম তোমাকে পরীক্ষাতে আসতেই পারে এখান থেকে, যে যারা বেদকে স্বীকার করে সেই দর্শনকে বলা হয় বা তাদের বলা হয় ড্যাশ দর্শন। নিয়ে তোমাকে 4টে অপশন দিয়ে দিল, সেখানে কিন্তু আস্তিক শব্দটা হয়তো উল্লেখই থাকলো না, আস্তিকের পরিবর্তে হয়তো বৈদিক থাকলো বা বেদনিষ্ঠ থাকলো। তোমাকে এইভাবেও কিন্তু প্রশ্ন হতে পারে। সবসময় শুধু আস্তিক মানেই যে আমরা পড়বো যারা বেদকে স্বীকার করে বা যারা বেদকে বিশ্বাস করে, এমনটা নাও হতে পারে। কারণ আমরা সবাই জানি আস্তিক মানে যারা বেদকে স্বীকার করে বা বেদকে বিশ্বাস করে, কিন্তু দেখা গেল অপশনে আস্তিক শব্দটা দিল না। আস্তিকের অল্টারনেটিভ যে নামগুলো আছে, আস্তিক দর্শন আরও যে নামগুলো দিয়ে পরিচিত সেই নামগুলো দিয়ে পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিল। ওই জন্য আমি কিন্তু একদম প্রত্যেকটা নাম এখানে তুলে দিয়েছি। জাস্ট এই চক আউটটা তোমরা খাতায় নোট ডাউন করে নিলেই পুরো বাজিমাত, পুরো কেল্লাফতে, আর বেশি কিছু পড়তে হবে না। বোঝাতে পারলাম? এবং আরেকটা দর্শন যেটা আমি বললাম আস্তিক ছাড়াও আরেকটা দর্শন ভারতীয় দর্শনকে আমরা ভাগ করছি, সেটা হচ্ছে নাস্তিক দর্শন। নাস্তিক শব্দের অর্থ কি? যারা বেদকে বিশ্বাস করে না। না শব্দটা এখানে লাগানো আছে, এখানে কিন্তু করে বলেছি, এখানে করে না বলেছি। তার মানে নাস্তিক শব্দের অর্থ হচ্ছে যারা বেদকে বিশ্বাস করে না বা যারা বেদকে স্বীকার করে না। তাহলে এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাই বোঝাতে পারলাম? তাহলে যারা বেদকে স্বীকার করে না সেটা কারা? সেটা হচ্ছে নাস্তিকবাদী, নাস্তিক দর্শন যেগুলো। তাহলে নাস্তিক দর্শনেরও কিন্তু আরও অল্টারনেটিভ নাম আছে। কি কি? একটা হচ্ছে অবৈদিক। এটা যদি বৈদিক হয় তাহলে এটা অবভিয়াসলি অবৈদিক হবে। এটা যদি বেদনিষ্ঠ হয় তাহলে এটা অবভিয়াসলি বেদ বিরোধী হবে। বলতে পারলাম? তাহলে একটা বেদ বিরোধী বা নাস্তিক বা অবৈদিক, এই যে নাস্তিক দর্শনের আরও দুটো অল্টারনেটিভ নাম বললাম, এই দুটো নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে অবৈদিক আর একটা হচ্ছে বেদ বিরোধী। বলতে পারলাম? তার মানে যারা বেদকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক দর্শন নামে পরিচিত, আর যারা বেদকে স্বীকার করে তারা হচ্ছে আস্তিক নামে পরিচিত। বলতে পারলাম? এই আস্তিক সম্প্রদায় বা আস্তিক দর্শনকেও আরও দুটো ভাগে ভাগ করেছি। তোমাদের বইপত্র হয়তো সবগুলো ভাগ এইভাবে দেওয়া নাও থাকতে পারে, আমি জানি না কোন বইয়ে কী আছে না আছে, কিন্তু আমি কিন্তু একদম
একদম খুব সুন্দর করে এই চক আউটটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় বা বুঝতেও সুবিধা হয়। তাহলে কি বললাম, এই যে যারা বেদকে স্বীকার করে তারা আস্তিক। এই আস্তিক দর্শন দুটো ভাগে বিভক্ত, দুটো ভাগে। একটা হচ্ছে বেদানুগত দর্শন, বেদ অনুগত বলতে পারি আমরা, বেদানুগত সন্ধি করে দিয়েছি, বেদানুগত দর্শন, এবং আর একটা রয়েছে বেদ স্বতন্ত্র দর্শন। বলতে পারলাম, একটা বেদানুগত আর একটা রয়েছে বেদ স্বতন্ত্র দর্শন। এবার দেখো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণও কিন্তু আমি বলতেই পারি, কিন্তু আমি বলবো এই আমরা তো ফিলোসফি ক্লাস করছি না, আমরা তো দর্শনের ক্লাস করছি না। দর্শন সাবজেক্ট তো আলাদা, তাই না? এই যে দর্শন তোমাদের আমাদের সেন্টার থেকে খোকন স্যার তোমাদের ক্লাস নেন, তাহলে দর্শনটা কিন্তু টোটালি আলাদা। যখন আমরা দর্শন সাবজেক্টটা পড়বো তখন আবার এই বেদানুগত দর্শন কি, বেদ স্বতন্ত্র দর্শন কি, এগুলো আমরা জানবো। কিন্তু আমাদের যেহেতু এডুকেশনাল পার্ট রয়েছে সেখানে কিন্তু এত ডিটেলস জানার খুব একটা প্রয়োজন নেই। তোমরা বইপত্র দেখলেও পেয়ে যাবে, কারণ বেশি ডিটেলস বলতে গেলে কিন্তু এইটুকু অংশ বিরাট বড় হয়ে যাবে ক্লাসটা, কি তাই তো? আমি জাস্ট তোমাদের জায়গাগুলো বলে দিচ্ছি, অ্যাকচুয়াল যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100% রয়েছে। অল্প একটু সময়, বেশি নেই তো, বেশি জ্ঞান দিতে গেলে কিন্তু তোমাদের মাথায় গুলিয়ে যেতে পারে। অল্প একটু জ্ঞান দেবো যাতে তোমরা ধরে রাখতে পারো। বুঝতে পারলাম? তাহলে কি বলছি, বেদানুগত দর্শন, বেদ অনুগত, নাম শুনেই বুঝতে পারছো বেদের উপর নির্ভরশীল। আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। তো এই বেদানুগত দর্শনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মীমাংসা দর্শন। এই মীমাংসা দর্শনটাকে কিন্তু কোনো কোনো বইয়ে পূর্ব মীমাংসাও লেখা আছে। আই রিপিট ওয়ান্স এগেন, মীমাংসা দর্শনটাকে অনেক বইয়ে পূর্ব মীমাংসাও লেখা আছে, কেউ কিন্তু ঘাবড়াবে না। একই কথা আমি এখানে লিখে নিই, তোমরা চাইলে লিখে রাখতে পারো। বুঝতে পারলাম? তাহলে একটা হচ্ছে মীমাংসা দর্শন বা পূর্ব মীমাংসা, এবং আরেকটা বেদানুগত দর্শনের আরেকটা ভাগ, সেটা হচ্ছে বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনটা আবার অনেক বইয়ে উত্তর মীমাংসা লেখা আছে। উত্তর মীমাংসা, উত্তর মানে কি? পরে, তাই তো? পূর্ব মানে আগে, উত্তর মানে পরে। তাহলে উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন, উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন। বুঝতে পারলাম? তাহলে দেখো এই যে আমি জায়গাগুলো তোমাদেরকে উল্লেখ করে দিলাম, এই জায়গাগুলো থেকেও কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে। আমি কিভাবে আসবে না আসবে আমি সেটা তোমাদেরকে বলছি আমি বিষয়গুলো। তাহলে একটা হচ্ছে মীমাংসা দর্শন বা পূর্ব মীমাংসা, আর একটা হচ্ছে বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা। বুঝতে পারলাম? এই বেদান্ত দর্শনই কিন্তু উত্তর মীমাংসা দর্শন নামেও পরিচিত। এইবার চলে আসছি দেখো বেদ স্বতন্ত্র দর্শন। এই বেদ স্বতন্ত্র দর্শন চারটে ভাগে বিভক্ত। বেদ স্বতন্ত্র দর্শন চারটে ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে সাংখ্য দর্শন, একটা হচ্ছে যোগ দর্শন, একটা হচ্ছে ন্যায় দর্শন, এবং একটা হচ্ছে বৈশেষিক দর্শন। আই রিপিট ওয়ান সেকেন্ড, দেখতেই পাচ্ছ, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন। এই চারটে দর্শন হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন, এবং বেদানুগত হচ্ছে মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। তাহলে চারটে যোগ দুটো কত হলো? 6টা। তাহলে 6টা দর্শন হচ্ছে আমাদের আস্তিক সম্প্রদায়ভুক্ত, বা 6টা দর্শন হচ্ছে আমাদের বেদনিষ্ঠ দর্শন, বা 6টা দর্শন হচ্ছে আমাদের বৈদিক দর্শন। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? কি বললাম? আই রিপিট ওয়ান্স এগেন, এদিকে দুটো বেদানুগত দর্শন, দুটো বেদ স্বতন্ত্র দর্শন, চারটে, 4 2 6টা। এই 6টা দর্শনকে বলা হচ্ছে আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শন। ভালো করে এটা পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। এই জায়গাটা কিন্তু ভালো করে তোমরা লিখে রাখতে পারো, লিখে রাখতে পারো। আস্তিক দর্শন, আর একটা আস্তিক দর্শন কিন্তু স্বরদর্শন নামেও পরিচিত। আচ্ছা, স্বর মানে কি? এই যে 6, তাই তো? স্বর শব্দের অর্থ কি? 6টি দর্শন। আস্তিক দর্শন হচ্ছে স্বরদর্শন নামে পরিচিত। আমি এখানে লিখে দিলাম 6টি দর্শন। তাহলে 6টি দর্শন কি করে বেরালো? এদিকে 4টা সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, আর এদিকে দুটো মীমাংসা বা পূর্ব মীমাংসা দর্শন, আর উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন। এই হচ্ছে 4 দিয়ে টোটাল 6। তাই আস্তিক দর্শনকে বলা হয় স্বরদর্শন। পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন গ্যারেন্টি হবে। আবারও বলছি, পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন গ্যারেন্টি, 100% 200% শিওর দেবেই দেবে, দেবেই দেবে। তোমাকে কিভাবে দেবে? তোমাকে উল্লেখ করে দেবে নিম্নলিখিত কোনটি স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয়। আই রিপিট ওয়ান্স এগেন, নিম্নলিখিত কোন দর্শনটি স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয়? অপশন এ মীমাংসা দর্শন, অপশন বি সাংখ্য দর্শন, অপশন সি ন্যায় দর্শন, অ্যান্ড অপশন ডি জৈন দর্শন বা বৌদ্ধ দর্শন। কিছু একটা দিয়ে দেবে। তাহলে অবভিয়াসলি উত্তর কি হবে? এই যে বৌদ্ধ বা অপশন জৈন যাই থাকুক না কেন, সেটা উত্তর হয়ে যাবে আমাদের এটা স্বরদর্শন সম্প্রদায়ভুক্ত নয়, কারণ জৈন বা বৌদ্ধ দর্শন হচ্ছে আমাদের নাস্তিক দর্শন। আমি আসছি নাস্তিক দর্শনে, বুঝতে পারলাম?
তাহলে আমাদেরকে কিন্তু এইটুকু জায়গা ভালো করে মনে রাখতে হবে। তাহলে আস্তিক দর্শন স্বরদর্শন নামেও পরিচিত। এই স্বরদর্শন কোনটা? এই 4টে যোগ 2টো 6টা। বলতে পেরেছি? মাথায় ঢুকেছে? এইটুকুটা মনে থাকবে। এইটুকু জায়গা থেকে দেখো 3-4টা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, বৈদিক দর্শন অপর কি নামে পরিচিত? অথবা দিতে পারে আস্তিক দর্শন অপর কি নামে পরিচিত। 4টে অপশন থাকবে। কোয়েশ্চেন নাম্বার 2 কি দিয়ে দিল? স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় নিম্নলিখিত কোন দর্শন? তার মানে 4টা, আর এদিকে 2টো 6টার মধ্যে যে কোনো 3টা থাকবে, এদিক থেকে যে কোনো একটা দিয়ে দিবে। কোনটা অন্তর্ভুক্ত নয় বলবে। ওকে। কোয়েশ্চেন নাম্বার 3 কিভাবে দিতে পারে? আস্তিক দর্শন ড্যাশটি রয়েছে, বা আস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত সংখ্যা হলো ড্যাশটি, 3টি, 6টি, 4টি, 2টি। আস্তিক দর্শনের অন্তর্ভুক্ত বা আস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত দর্শনের সংখ্যা হলো, আস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত দর্শনের সংখ্যা হলো ড্যাশটি, 2টি, 4টি, 6টি, 8টি। তাহলে 2, 4, 6টি। বুঝতে পারলাম? 3খানা প্রশ্ন। এরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আরও প্রশ্ন হতে পারে। এটা ক্যাজুয়াল প্রশ্ন। এবার যদি প্রশ্ন খুব ডিপলি করে, প্রচণ্ড ডিপলি গভীরে গিয়ে করে, তাহলে কি দিবে? নিম্নলিখিত কোনটি বেদ স্বতন্ত্র দর্শন নামে পরিচিত? নিম্নলিখিত কোনটি বেদ স্বতন্ত্র দর্শন নামে পরিচিত? এদিক থেকে একটা দিয়ে দিল, এদিক থেকে 2টো, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এইভাবে দিয়ে দিবে। বুঝতে পারলাম? অথবা তোমাদেরকে 5 নম্বর প্রশ্ন কি হতে পারে? যে যারা বেদকে স্বীকার করে সেই দর্শনকে ড্যাশ দর্শন বলে। আস্তিক, নাস্তিক, যোগ, এইভাবে কিছু একটা দিয়ে দিল। বুঝতে পারলাম? মাথায় ঢুকলো? তাহলে এই যে দেখো 4টা থেকে 5টা প্রশ্ন বললাম জাস্ট এইটুকু জায়গা থেকে। বা দিতে পারে স্বরদর্শন নামে পরিচিত ড্যাশ দর্শন, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, এইভাবে দিয়ে দিবে। বুঝতে পারলাম? বা আস্তিক দর্শন অপর ড্যাশ নামে পরিচিত, স্বরদর্শন নামে পরিচিত, এইভাবেও কিন্তু দিতে পারে। স্বর মানে 6, এই স্বর শব্দের অর্থ হচ্ছে 6, 6টি, 4টি যোগ 2টি। এইবার চলে আসছে আমার লেফট সাইডে। দেখো কি বলেছে? নাস্তিক দর্শন। এক্ষুনি বলে দিলাম নাস্তিক দর্শন কোনটা? যারা বেদকে বিশ্বাস করে না, যারা বেদকে স্বীকার করে না, তারা হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত। তো এই নাস্তিক দর্শনেরও কিন্তু 2টো ভাগ রয়েছে। একটা হচ্ছে চরমপন্থী দর্শন, আর একটা হচ্ছে নরমপন্থী দর্শন। চরমপন্থী মানে বুঝতেই পারছি একটুও বিশ্বাস করে না, চরমপন্থী একদম। তার মানে চরমপন্থী আর নরমপন্থী ডিটেলস আমরা টেক্সট বইগুলোতে পেয়েই যাব। এই চরমপন্থী কাকে বলে, নরমপন্থী কাকে বলে, এগুলো আমরা পেয়ে যাব। তো আমাদের যেহেতু এডুকেশনাল ফিলোসফি, তাই আমাদের অত ডিটেলস দরকার নেই, জাস্ট ভাগটা জেনে রাখো। চরমপন্থী দর্শনের মধ্যে 2টো ভাগ রয়েছে। একটা হচ্ছে চারবাক দর্শন, আর একটা রয়েছে বৌদ্ধ দর্শন, বুদ্ধিস্ট ফিলোসফি, আর এই হচ্ছে চারবাক ফিলোসফি। তাহলে চারবাক দর্শন আর বৌদ্ধ দর্শন হচ্ছে চরমপন্থী, এবং নরমপন্থী হচ্ছে জৈন দর্শন। তাহলে এখান থেকে তোমাকে কি প্রশ্ন দিতে পারে? এইটুকু জায়গা থেকে তোমাকে প্রশ্ন আসতে পারে যে যারা বেদকে স্বীকার করে না বা যারা বেদকে বিশ্বাস করে না, তারা ড্যাশ দর্শন নামে পরিচিত। উত্তর কি হয়? নাস্তিক দিতে পারে অপশনে, বা বেদ বিরোধীও থাকতে পারে, বা অবৈদিকও থাকতে পারে। 2 নম্বর প্রশ্ন হতে পারে নাস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত দর্শনের সংখ্যা হলো, নাস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত দর্শনের সংখ্যা হলো কটি? এখানে 2টি যোগ 1টি। তাহলে কত? 2 আর 1 3টি। মনে থাকবে? আস্তিক দর্শনের সম্প্রদায় হচ্ছে 6টি, আর নাস্তিক দর্শনের সম্প্রদায় হচ্ছে 3টি। তাহলে আস্তিক বা নাস্তিক থেকে যে কোনো একটা কিন্তু প্রশ্ন হতেই পারে। তাহলে নাস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত সংখ্যা হচ্ছে দর্শনের 1, 2, 3টে। তার মধ্যে নরমপন্থী আছে তোমার 1টা জৈন দর্শন, আর চরমপন্থী আছে 2টো, একটা হচ্ছে চারবাক দর্শন এবং বৌদ্ধ দর্শন। এইটা হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়। এই দর্শনগুলো আমাদের ভাগটা জাস্ট জেনে রাখতে হবে। এখান থেকে জাস্ট ভাগ জেনে রাখতে হবে। তো এইখান থেকেও আমাদের কিন্তু টোটাল 4টে দর্শন আমাদেরকে পড়তে হবে। ভারতীয় দর্শনের মধ্যে থেকে আস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত আমাদের যে 4টে দর্শন রয়েছে, সেই 4টে দর্শন কিন্তু আমাদেরকে, মানে আস্তিক নাস্তিক মিলিয়ে 4টে দর্শন আমাদেরকে পড়তে হবে। তো কী কী পড়তে হবে দেখো, আমি এখানে লিখে দিয়েছি। পড়তে হবে হচ্ছে ন্যায় দর্শন, পড়তে হবে বেদান্ত দর্শন, পড়তে হবে বৌদ্ধ দর্শন, এবং পড়তে হবে ইসলামিক দর্শন, ইসলাম ফিলোসফি। আই রিপিট ওয়ান্স এগেন, সুন্দর করে চক আউট করে তোমাদের কিন্তু এগুলো করানো হবে। যেমন করে আমরা, মনে আছে, যেমন করে আমরা গ্রুপ এর ইউনিট 2 এর সাব ইউনিট সি এনসিআরটি, ডায়েট, ইউজিসি এগুলো করেছিলাম, ইউনেস্কো, মনে আছে? এগুলো যেভাবে আমরা কভার করেছিলাম একদম চক আউট
ঠিক তেমনি কিন্তু আমরা দর্শনগুলো, এই যে ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, বৌদ্ধ দর্শন, ইসলামিক দর্শন, এই 4টে দর্শন কিন্তু আমরা সুন্দর করে চক আউট করে রেডি করব। সুতরাং যারা চাইছো অ্যাডমিশন নিতে, দেরি না করে অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন মূল্য কিন্তু খুবই সামান্য, খুবই সামান্য। জাস্ট দেখো, একদিন তুমি বিরিয়ানি না হয় খেলে না, কিন্তু একদিন বিরিয়ানির পয়সা বাঁচিয়ে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। ভবিষ্যতে তোমার মার্কসটাকে কিন্তু ভালো ক্যারি করতে পারো। ভবিষ্যতে একটা বড় অ্যামাউন্টের চাকরির ক্ষেত্রে কিন্তু তোমার এই 11-12-এর মার্কসগুলো কিন্তু খুবই কাজে লাগবে। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো কি বললাম? তার মানে আমরা কিন্তু দেরি করব না, অ্যাডমিশন নিয়ে নেব। ওকে, আর যারা ফ্রি ক্লাস করছো তো করছোই, বা অন্য কোথাও হয়তো টিউশন পড়ছো, জাস্ট ফ্রি ক্লাসগুলো এখান থেকে দেখছো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তবে ফ্রি ক্লাস কিন্তু সব নয়। ওকে, চলো তাহলে আমরা কি বললাম? ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, বৌদ্ধ দর্শন এবং ইসলামিক দর্শন, এই 4টে দর্শন আমাদেরকে পড়তে হবে। তো আমরা কিভাবে পড়বো আর কি পড়বো, এইটা হচ্ছে এবার প্রশ্ন, তাই তো? এত কিছু বইয়ের মধ্যে উল্লেখ করা রয়েছে, এই মুহূর্তে আমার কাছে 1টা 2টা 3টে 4টে 5টা আর একটা তো 6টা, টোটাল 6টা রাইটারের বই আছে। তার মধ্যে একটা রাইটার আমি নিজে, আমার লেখাও বই বেরিয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং তার সাথে কিন্তু আরও 5টা রাইটারের বই আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল। কিন্তু দেখো, বইগুলোতে এত ডিটেলস দেওয়া আছে, আমাদের দরকার নেই, সময় খুব কম, এইটুকু সময় এত কিছু পড়তে পারবো না। তাহলে কি পড়বো? সিলেবাসে যেটুকু আছে সেটুকু পড়বো। তো সিলেবাসে কি আছে আমাদের? দেখো, সিলেবাসে রয়েছে আমাদের মূলনীতি। এই যে মূলনীতি আমাদেরকে পড়তে হবে, তাই তো? একটা পড়তে হবে প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপালগুলো, ন্যায় ফিলোসফি, বেদান্ত ফিলোসফি, বৌদ্ধ ফিলোসফি, ইসলামিক ফিলোসফির মূলনীতিটা পড়তে হবে, এবং শিক্ষাগত গুরুত্ব, এডুকেশনাল সিগনিফিকেন্সটা আমাদেরকে পড়তে হবে। ন্যায় দর্শনের মূলনীতি আর ন্যায় দর্শনের শিক্ষাগত গুরুত্ব মাস্ট, এই দুটো জায়গা। তার মধ্যে কিন্তু শিক্ষাগত গুরুত্বটা আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু এডুকেশনাল ফিলোসফি পড়ছি, আমরা কিন্তু ডাইরেক্ট ফিলোসফি পড়ছি না। ভালো করে মাথায় রাখবে কিন্তু, পয়েন্ট টু বি নোটেড। আমরা পড়ছি এডুকেশনাল ফিলোসফি। তাহলে এডুকেশনাল ফিলোসফি মানে যা প্রশ্ন হবে এডুকেশন রিলেটেড হবে, ডাইরেক্ট ফিলোসফি প্রশ্ন হবে না। ডাইরেক্ট ফিলোসফি প্রশ্ন এইখানে হবে, এই সাবজেক্টটা যারা নিয়েছো দর্শনটা তাদের হবে, কিন্তু আমাদের যেটা হবে সব এডুকেশন রিলেটেড হবে। তো এই শিক্ষাগত গুরুত্বটা বা মূলনীতিটা আমাদেরকে 3টে বিষয়ের পার্সপেক্টিভে পড়তে বলা হয়েছে। একটা হচ্ছে এপিস্টেমোলজি, একটা হচ্ছে আমাদের এক্সিওলজি, এবং আর একটা হচ্ছে আমাদের কি, আমাদের এই যে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং মূল্যবিদ্যা। অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, এইটুকু জায়গা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। বুঝতে পারলাম? মানে আমাদেরকে যদি বলি অধিবিদ্যা, এই অধিবিদ্যা কি? মেটাফিজিক্স পড়তে হবে। জ্ঞানতত্ত্ব মানে কি? এপিস্টেমোলজি পড়তে হবে। আর একটা রয়েছে মূল্যবিদ্যা মানে এক্সিওলজি, এই এক্সিওলজিটাও পড়তে হবে। এপিস্টেমোলজি আমাদের রয়েছে এখানে, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি আর হচ্ছে এক্সিওলজি। ইংলিশ বাংলা দুটোই বলে দিলাম, কেন কোনো বই হয়তো ইংলিশগুলো নাও থাকতে পারে, এবার পরীক্ষাতে হয়তো ইংরেজি দিয়ে প্রশ্নটা দিল, তাই তো? দিতেই পারে। অধিবিদ্যার ইংরেজি হচ্ছে, লিখে রাখতে পারো, এখানে আমি লিখছি না, অধিবিদ্যার ইংরেজি হচ্ছে মেটাফিজিক্স। আর আমার যে নোটসটা তোমাদেরকে দেওয়া হয়েছে গ্রুপে বা দেবো, সেখানে কিন্তু লেখা রয়েছে, বাংলা ইংলিশ দুটোই লেখা রয়েছে। জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব হচ্ছে এপিস্টেমোলজি, এবং মূল্যবিদ্যা হচ্ছে এক্সিওলজি। তোমরা যারা আগের ক্লাসটা করেছিলে, আমি আগের ক্লাসটাতে দিয়েছিলাম, মানে সাব ইউনিট এ, এটা তো সাব ইউনিট বি, সাব ইউনিট এতে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কি অধিবিদ্যাটা কি, আর জ্ঞানতত্ত্বটাই বা কি, আর মূল্যবিদ্যাটাই বা কি, তাই তো? যে এগুলো অতীন্দ্রিয় বিষয় বা ঈশ্বর, পরমাত্মা, আত্মা, অস্তিত্ব, এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটাই কিন্তু আমাদের অধিবিদ্যা। যে দর্শনে আমাদের ঈশ্বর, আত্মা, পরমাত্মা, তাই তো, এই যে এক কথায় অতীন্দ্রিয় বিষয়, যেটা অতীন্দ্রিয় বিষয়, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচিত হয় আমাদের অধিবিদ্যাতে। আর জ্ঞানতত্ত্ব মানে তো বুঝতেই পারছো, সেখানে জ্ঞানের উপর ফোকাস করা হয়েছে, মানে যাবতীয় জ্ঞান, এই যে নলেজের উপর ফোকাস করা হয়েছে জ্ঞানতত্ত্বতে, অর্থাৎ যাবতীয় জ্ঞান অর্জনটাই হচ্ছে এখানে জ্ঞানতত্ত্ব। কি আলোচনা, এবার প্রত্যেকটার কিন্তু এই পার্সপেক্টিভেই আমাদেরকে পড়তে হবে। এই ন্যায় ফিলোসফির অধিবিদ্যা কি বলা হয়েছে, ন্যায় ফিলোসফির জ্ঞানতত্ত্বে কি বলা হয়েছে, ন্যায় ফিলোসফিতে জ্ঞান কিভাবে সংগ্রহ করা যায়, ন্যায় ফিলোসফিতে ঈশ্বর, পরমাত্মা, আত্মা, এগুলাকে কি করে স্থান দেওয়া হয়েছে, আবার ন্যায় ফিলোসফিতে মূল্যবিদ্যা, ভ্যালুটাকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এক্সিওলজিকে কি করে গুরুত্ব দেওয়া হয়েছে। এইভাবে 3টে পার্ট কিন্তু আমাদেরকে পড়তে হবে, প্লাস শিক্ষাগত
শিক্ষাগত গুরুত্ব, এই শিক্ষাগত গুরুত্বটাও কিন্তু এই তিনটে পার্সপেক্টিভের উপর পড়তে হবে। সুন্দর করে চক আউট করে দেবো, আমি সুন্দর করে চক আউট করে বলে দেবো, কারণ বইপত্র অত ডিটেলস পড়ার দরকার নেই। আমি যেভাবে সুন্দর চক আউটটা দিয়ে দেবো ওর মধ্যেই কিন্তু লেখা রয়েছে একদম প্রথম থেকে। আমি একটু জাস্ট একটা হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। জাস্ট একটা হিন্টস দিচ্ছি আমি কিভাবে তোমাদেরকে নোটটা রেডি করেছি। দেখো, আমি জাস্ট তোমাদের ন্যায় ফিলোসফি নেক্সট দিন আলোচনা করব। আমি এই যে ন্যায় দিয়ে শুরু করব, ন্যায়, বেদান্ত, বৌদ্ধ, ইসলামিক। আমার নোটস অলরেডি রেডি, সেখানে কিন্তু আমি আলোচনা করেই দিয়েছি। প্রথমে ন্যায় দর্শন সম্পর্কে একটু আলোচনা করেছি যে ন্যায় বিষয়টা কি, তাই তো? ন্যায় বিষয়টা কি, যে দর্শনে কিন্তু যুক্তি, তর্ক, যুক্তি দিয়ে আলোচনা করা হয়। যুক্তি, তারপর ন্যায় শব্দটা এটা কোন জাতীয় শব্দ, সংস্কৃত না ইংরেজি না বাংলা, কি সেগুলো জানতে হবে। ন্যায় শব্দের অর্থ জানতে হবে। সুন্দর করে আমি ওইটুকু জায়গা আগে উল্লেখ করেছি। তারপরে কিন্তু আমি উল্লেখ করেছি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে। এই যে ন্যায় দর্শন এর প্রতিষ্ঠাতা কে, মহর্ষি গৌতম মুনি, যিনি অক্ষপাদ নামেও পরিচিত। এই যে এই পার্টগুলো আমরা আস্তে আস্তে আসবো। তাহলে প্রতিষ্ঠাতা পয়েন্ট করতে হবে। ন্যায় দর্শনের উদ্দেশ্য বা মূল বক্তব্যটা কি, ন্যায় দর্শনের মূল বক্তব্য কি? বইয়ে তো বিরাট বড় বড় বক্তব্য দেওয়া আছে, দরকার নাই তো আমার কি দরকার? মূল বক্তব্যটা, জাস্ট মূল বক্তব্যটা আমি সুন্দর করে পয়েন্ট করেছি। মূল বক্তব্য নিয়ে জাস্ট এক লাইনে বলে দিয়েছি মূল বক্তব্যটা কি। কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। আমাদেরকে এমসিকিউ প্রশ্ন হবে, জাস্ট জায়গাগুলো তুলে ধরতে হবে, জায়গাগুলোকে আমাদের মনে রাখতে হবে। তারপর ন্যায় দর্শনের প্রধান গ্রন্থের নাম কি, প্রথম গ্রন্থের নাম কি ন্যায় দর্শনের, এবং প্রধান গ্রন্থের নাম কি এটা জেনেছি। ন্যায় দর্শন অপর কি কি নামে পরিচিত, এটাও দিতে পারে। ন্যায় দর্শন অপর ড্যাশ নামে পরিচিত। তাহলে ন্যায় দর্শন, তার সাথে পড়েছি কিন্তু আমরা ন্যায় দর্শনের শাখাগুলো। ভারতীয় ন্যায় দর্শনের শাখা, এই শাখাটা ভালো করে পড়তে হবে। এবং আমরা দুটো শাখায় ভাগ করব, সেই শাখার গ্রন্থ পড়ব, সেই শাখার প্রতিষ্ঠাতার নামকে, সেই শাখার মূল বক্তব্য। জাস্ট এই তিনটে পার্ট। শাখা কি বললাম, ন্যায় দর্শনের দুটো শাখা, একটা প্রাচীন ন্যায়, নব্য ন্যায়। আমি তোমাদের ন্যায় দর্শন যখন ঢুকবো তখন সুন্দর করে আমি চক আউট করে আবার বলে দেবো কিন্তু। ওকে, এবার ক্লাসটা ফ্রি হবে না পেড ব্যাচের জন্য হবে সেটা আই ডোন্ট নো, আমি কিন্তু জানি না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইভাবে কিন্তু তারপর শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের গুরুত্ব। তো শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের গুরুত্ব মানে কি, শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে ন্যায় দর্শন কীভাবে প্রভাব ফেলছে, পাঠ্যক্রমে ন্যায় দর্শন অনুযায়ী কী কী পাঠ্যক্রম পড়ানো হবে, ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষক কেমন হবেন, ন্যায় দর্শন অনুযায়ী ছাত্রছাত্রী কেমন হবেন, ন্যায় দর্শন অনুযায়ী মূল্যায়ন পরীক্ষা পদ্ধতি কেমন হবে, এগুলোই আলোচনা করতে হবে। ব্যাস, তাহলে ন্যায় দর্শন কমপ্লিট। জাস্ট এইটুকুটাই আমাদের আলোচনার বিষয়। তো এইভাবে কিন্তু একদম ন্যায়, বেদান্ত, বৌদ্ধ, ইসলামিক চারটে পার্ট কিন্তু আমরা এইভাবেই আলোচনা করব। এবং আমি বলে রাখি, যারা পেড ব্যাচে রয়েছো অবশ্যই প্রত্যেককে বলছি কিন্তু এই যে ফিলোসফিক্যাল পার্ট আমাদের শুরু হয়েছে গ্রুপ বি, সাব ইউনিট বি, গ্রুপ বি ইউনিট 1 সাব ইউনিট বি। তো এখানকার কিন্তু একটা ক্লাসও কেউ অ্যাবসেন্ট করবে না, কারণ ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো যে গুগল মিটে নেওয়া হচ্ছে, সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু তোমার ক্লাস থেকে হতেই পারে, এই যে ভিডিও ক্লাসটা দেখলে এখান থেকে কারোর কোনো জায়গা বুঝতে সমস্যা হতেই পারে, বুঝে গেলে তো খুবই ভালো। কেন সবার মেধা তো সমান নয়, হয়তো তোমরা দুই বন্ধু ক্লাস করছো, দুটো বন্ধু, একটা বন্ধু হচ্ছে রিয়া বুঝে গেছে, কিন্তু আরেকটা বন্ধু হচ্ছে শ্রেয়া হয়তো বুঝতে পারেনি। তো শ্রেয়ার জন্য কি দরকার, শ্রেয়ার জন্য তো ডাউট ক্লিয়ারিং ক্লাসটা দরকার। তো এবার শ্রেয়া যদি ডাউট ক্লিয়ারিং ক্লাসে জয়েন না হয়, তাই তো, তাহলে কি সে শিখতে পারবে? তাকে কিন্তু মুখস্থ বিদ্যার উপর অ্যাপ্লাই করতে হবে, মুখস্থ করতে হবে সব। তো মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, জাস্ট বুঝে নাও। মনে রাখার বিষয় রয়েছে, এগুলো কিন্তু সব মনে রাখার বিষয়, বোঝার কোনো জায়গা নেই, মুখস্থ বিদ্যার কোনো জায়গা নেই। জাস্ট তোমাকে বুঝে নিতে হবে, আর বুঝে নিলেই কিন্তু তুমি পেরে যাবে। দেখো, আমি এখন এটা বোঝানোর পর তোমাকে প্রশ্নগুলো ধরছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম না কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো কী হবে। তোমরা কিন্তু প্রত্যেকেই মনে মনে উত্তরটা দেওয়ার চেষ্টা করছিলে, বা যে অনেকে কমেন্টসও করছিল দেখলাম, তাই তো, বুঝতে পেরেছি। তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে এই প্রত্যেকটা পার্ট পড়তে হবে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যার পরিপ্রেক্ষিতে, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এক্সিওলজির পরিপ্রেক্ষিতে ন্যায়, বেদান্ত, বৌদ্ধ, ইসলামিক, চারটে দর্শন 4 দিনে আমরা কভার করে দেবো। চারটে দর্শন, চারটে ক্লাস করবো না, আমরা দুটো ক্লাসে কভার করব। একটা ডেটে দুটো করে দর্শন কভার করব। তাহলে আমাদের দুটো ক্লাসেই কিন্তু টোটাল ইউনিট 1-এর সাব ইউনিট বি ভারতীয় দর্শন সম্প্রদায় কমপ্লিট হয়ে যাবে। বলতে পারলাম, ভারতীয় দর্শন সম্প্রদায় কমপ্লিট হয়ে যাবে, কারণ এই যে আমাদের গ্রুপ বি এর ইউনিট 1, এই ইউনিট 1 থেকে কিন্তু আমাদের টোটাল থাকবে 10 নম্বর, 10টা এমসিকিউ থাকবে। এবার তুমি ড্যাম শিওর থাকো, এই সাব ইউনিট বি থেকেই কিন্তু আমাদের 6টা থাকবে, বা সাব ইউনিট বি থেকে 4টে, আর সাব ইউনিট সি থেকে 4টে, আর সাব ইউনিট এ থেকে আগের দিন যেটা আমরা ক্লাস করেছি সেখান থেকে 2টো, তাহলে 2, 4, 4 এইভাবে হতে পারে।
বলতে পারলাম কেন এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে। তো আমি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই যে এই পার্টগুলো, যে পার্টগুলো আমরা শুরু করব, তাই তো ন্যায়, বেদান্ত, বৌদ্ধ, ইসলামিক কীভাবে পড়বো, কীভাবে নোটটা রেডি করা হয়েছে সেটা আমি এইমাত্র বলে দিলাম, তাই তো একদম প্রতিষ্ঠাতা, মূল বক্তব্য, শাখা, তার এপিস্টেমোলজি, এক্সিওলজি, আবার কি বলে মেটাফিজিক্স, এই তিনটে পার্টকে আবার গুরুত্ব দিয়ে তার উপর বেস করে আবার শিক্ষাগত গুরুত্বে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, এভরিথিং সমস্ত কিছু সুন্দর করে চক আউট করে দিয়েছি। আশা করি শুনে একটু ইন্টারেস্ট লেগে গেল কি, তাই তো এতটা সহজ হয়ে গেছে নোটটা এতটা সহজ। হ্যাঁ, এটুকু শিওর, আমি ড্যাম শিওর বলতে পারি, যদি তুমি ক্লাসও না করো না, জাস্ট নোটটা তুমি যদি একবার দেখো, জাস্ট একবার, আমি বলছি কোনো শক্তি নেই যে তোমাকে এই নোটটা ভুলিয়ে দেবে, কোনো শক্তি নেই, কারণ নোটটা এত সুন্দর করে বানানো হয়েছে, এত সুন্দর করে, এত সহজ সরল ভাষায় লেখা হয়েছে না, মানে এখন পর্যন্ত আমি কোনো বইপত্রে দেখতে পাইনি, এটুকু আমি গর্ব করে বলতে পারি। যারা নোটটা পেয়েছো বা পাবে, যে গ্রুপগুলোতে অলরেডি দিয়ে দিয়েছি আমি, তারা তো দেখেছো যে গ্রুপগুলোতে ক্লাস হয়ে গেছে অলরেডি, আর যে গ্রুপে ক্লাস হয়নি সেই গ্রুপের ক্লাসটা তোমরা আজকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো সেখানে কিন্তু আমি নোটটা পেলে বুঝতে পারবে কি, তোমরাই কমেন্টস করে জানাবে নোটটা যে পড়েছো সেখানে কতটা সহজ সরল ভাষায় লেখা রয়েছে, তাই তো? কি ঠিক বলছি না ভুল বলছি? লেখা রয়েছে তো, কিছু কিছু অংশ আমি আবার বই থেকেও বলে দিয়েছি, বই থেকে পড়তে হবে বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মাথায় ঢুকলো কি বললাম? তো আমরা নেক্সট দিন থেকে শুরু করব হচ্ছে ন্যায়, ফিলোসফি, বেদান্ত, বৌদ্ধ, ইসলামিক, দুটো করে চেষ্টা করব দর্শন তোমাদের সাথে আলোচনা করে দেওয়ার। যদি সম্ভব না হয় তাহলে কিন্তু অবশ্যই রেকর্ডেড যদি আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো বা কিছু, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে, অসুবিধা নেই। তবে পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই, আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রিভিশন দাও। যারা লেটে অ্যাডমিশন নিয়েছো, যারা দেরিতে অ্যাডমিশন নিয়েছো, তাদের উদ্দেশ্যে বলছি, অলরেডি আগের ক্লাসগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কনসেপ্টের ক্লাস দেওয়া হয়েছে, ভিডিও ক্লাস দেওয়া হয়েছে এবং এমসিকিউ নোটসও দেওয়া হয়েছে। কেউ কিন্তু বসে থাকবে না, কেন এতদিন সময় নষ্ট করেছো, এখন কিন্তু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, সময়সূচি নির্ধারণ হয়ে গেছে, সুতরাং কেউ কিন্তু আর সময় নষ্ট করবে না। সময় নষ্ট না করে যেগুলো অলরেডি ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলোকে ভালো করে রিভিশন দাও। বলতে পারলাম? এই যে আজকে একটা নিউ টপিকের ক্লাস হলো, নোটস অলরেডি তোমরা গ্রুপে পেয়েও গেছো, তাহলে এই ক্লাসটার সাথে সাথে আগের একটা ক্লাস মানে পারলে একটু রিভিশন দিয়ে দাও। যারা ওল্ড রয়েছে তারা রিভিশন দাও প্রথম থেকেই যারা ক্লাস করছো, আর যারা নিউ অ্যাডমিশন নিয়েছো তাদেরকে বলবো একবার জাস্ট দেখে নাও, তাহলে কি তুমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু আমাকে বলতে পারবে যে দাদা বা স্যার এই জায়গা থেকে সমস্যা আছে, বা এই জায়গাটা আমি একটু বুঝতে পারলাম না, বা এই জায়গাটা কি বলা হলো। তুমি যদি নাই পড়ো, নাই দেখো, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যাই মনে আসবে না, কোনো সমস্যাই থাকবে না, তাই তো? পরে গিয়ে তখন কিন্তু পরীক্ষা হলে গিয়ে বিপদে পড়ে যাবে। বলতে পারলাম? কারণ প্রশ্নগুলো, আলোচনাগুলো কিন্তু খুব সহজ সরল করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো বলো কেমন লাগলো আজকের ক্লাস? অবশ্যই কমেন্টস করে জানাও, কমেন্টস করে কেমন লাগলো আজকের ক্লাস। আর এই ধরনের ক্লাস কি তোমরা রেগুলার বেসিসে পেতে চাইছো? আর শুধুই কি এডুকেশনের সাথে আর কি কি সাবজেক্টের ক্লাস পেতে চাইছো? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর অবশ্যই লাইক করে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে আজকের ক্লাসটা শেয়ার করে দিও। নেক্সট দিন আমরা শুরু করব এই যে দর্শনগুলো বলে দিলাম, সেই দর্শনের ক্লাস যদি পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের সাথে যুক্ত হতে বলবে আমাদের সাথে তারাও যেন যুক্ত হয়ে ভালো রেজাল্টের জন্য, র্যাঙ্ক করার জন্য কিন্তু রেডি হয়ে যায়। কারণ আমরা একটাই কথা বলি, কি বলি? আমরা পাস করাই না, আমরা র্যাঙ্ক করাই। কারণ এটা কিন্তু ইতিহাস সাক্ষী আছে, বিগত বছরের ছাত্রছাত্রীরা সাক্ষী আছে। প্রতি বছর কিন্তু আমাদের এই এডুকেশন সেন্টার তথা তোমাদের প্রিয় এই চ্যানেল অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট ক্লাস করে র্যাঙ্ক পর্যন্ত করছে। ভাবতে পারছো? অনলাইন ক্লাস করে র্যাঙ্ক করছে, অনলাইন ক্লাস করে রাজ্যে র্যাঙ্ক করছে, জেলায় র্যাঙ্ক করছে, ব্লকে র্যাঙ্ক করছে, জাস্ট অনলাইন ক্লাস করে। তাহলে কি পরিশ্রমটাই না তারা করছে। আমরাও যেমন পরিশ্রম করছি, তারাও কিন্তু পরিশ্রম করছে, তোমরাও কিন্তু পরিশ্রম করছো, কি তাই তো? আর যারা পরিশ্রম করছো তারা কিন্তু ফল পাবেই। কি ফল? একদম ধুম ধারাক্কা ফল, একদম বাজিমাত করা ফল, একদম কেল্লা ফতে ফল, কি তাই তো? তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, লাভ ইউ অল।